হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক বলতে গেলে দুটো ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। সবচেয়ে প্রথমে যেটা আলোচনা করব যে কোনো পিয়ন ডায়োড কিংবা পিয়ন সংযোগে সম্মুখ এবং বিপরীত বায়াস যদি প্রয়োগ করা হয় তাহলে কি প্রভাব পড়ে। এই আলোচনাটা অ্যাকচুয়ালি আগের আলোচনা থেকে রিলেটেড, কারণ আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি নিঃশেষিত স্তর কিংবা নিঃশেষিত অঞ্চল। তো সেখানে আমরা দেখেছিলাম বিভব প্রাচীর তৈরি হতে। তাহলে আমি ভিডিও শেষের দিকে মনে করে দেখো, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে সম্মুখ বায়াস প্রয়োগ করলে বিভব প্রাচীরের উচ্চতা কমে যায়, তাহলে বাধাটা কমে যাচ্ছে এবং তাহলে কম ভোল্টেজ প্রয়োগ করেই আমরা কিন্তু প্রবাহ মাত্রা পেতে পারি ডায়োডের মধ্য দিয়ে। আর বিপরীত বায়াস প্রয়োগ করলে কিন্তু দেখবো আমরা উল্টো ঘটনাটি ঘটবে, অর্থাৎ বিভব প্রাচীর প্রসারিত হবে কিংবা উচ্চতা বৃদ্ধি পাবে। এবং এরপর যেটা আলোচনা আমরা করবো যে ডায়োডকে আমরা ভালভের মতো বলি কেন, আর কেন একে একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়। আর ভিডিওর শেষে আলোচনা করব পিএন ডায়োডের যে লেখচিত্র সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসে আদর্শ পিএন ডায়োডের ক্ষেত্রে কিংবা পিএন সংযোগের ক্ষেত্রে, যেটা পরীক্ষাতে ইম্পর্টেন্ট ড্রয়িং করতে, এবং সেখান থেকে তার বৈশিষ্ট্য লেখচিত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তো সবচেয়ে প্রথম শুরু করা যাক, পিএন সংযোগে যখন সম্মুখ বায়াস প্রয়োগ করা হয় তখন কি ঘটে। আমি জাস্ট একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা একটা পিএন সংযোগ, এইটাই হচ্ছে তার নিঃশেষিত অঞ্চল, এর পাশে সৃষ্টি হবে। তাহলে এইটা হচ্ছে তার সংযোগ স্তর কিংবা সংযোগ স্তর। তো তোমরা বইতেও দেখবে এরকম রয়েছে, বইতে শুধুমাত্র একটা ডটেড লাইন দিয়ে বোঝানো রয়েছে। এবারে তোমরা ভেবে দেখো, এটা পি এবং এটা এন, তাহলে এখানে হোল হচ্ছে সংখ্যাগুলো বাহক, আর এখানে ইলেকট্রন হচ্ছে, এরকম অনেকগুলো রয়েছে। আমি জাস্ট কয়েকটা এঁকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে হোল হচ্ছে সংখ্যাগুলো বাহক, আর এন রিজিয়নে কিংবা এন অঞ্চলে ইলেকট্রন হচ্ছে সংখ্যাগুলো বাহক। তাহলে যখন আমরা বায়াসের কথা যখন বলা হচ্ছে, বায়াস মানে হচ্ছে কোন একটা বাহ্যিক উৎস, কোন একটা তড়িৎ কোষ কিংবা ব্যাটারি, তার পজিটিভ এবং নেগেটিভ দুটো টার্মিনাল থাকে, অর্থাৎ ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরু। আমরা যদি ব্যাটারির প্লাসের সঙ্গে যদি পি অংশ, যেহেতু পি তে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার অর্থাৎ প্লাস, আর এন এ মেজরিটি ক্যারিয়ার যেটা হচ্ছে কি না ইলেকট্রন, সেটা হচ্ছে মাইনাস, সেই জন্য আমরা প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাস যুক্ত করলাম। তো এর ফল কি হবে না, স্বাভাবিকভাবে বুঝতে পারছো, হোল এদিকে ছুটবে আর ইলেকট্রন এদিকে ছুটবে, যেরকম ব্যাপনে আমরা দেখেছি। তাহলে মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে, তাহলে যে প্রবাহটা, অর্থাৎ আমি এই ক্ষেত্রে প্রবাহ মানে তড়িৎ প্রবাহের কথা বলছি, তাহলে তড়িৎ প্রবাহ অভিমুখটা কেমন হবে না, তড়িৎ প্রবাহের অভিমুখটা হবে হোলের অভিমুখে আর ইলেকট্রনের অভিমুখে বিপরীত দিকে। তাহলে এটা সম্মুখ বায়াসের ক্ষেত্রে হয়ে থাকে। এবার একটু ডিটেইলসে যাই। আমরা দেখেছিলাম যে এই পিএন রিজিয়নে, যেটা পিএন রিজিয়ন বলি, তো এইখানে এরকম নিঃশেষিত অঞ্চল কিংবা নিঃশেষিত স্তর সৃষ্টি হয়েছিল। তাহলে এই সম্মুখ বায়াস প্রয়োগ করার ফলে, মনে করো দেখো আমি এরকম তোমাদের একেও দেখেছিলাম, এটা ছিল সেই বিভব প্রাচীর আর এটা ছিল সেই শূন্য বিভব রেখা যদি বলে থাকি। তাহলে যে পরিমাণ আমি বহিস্থ বিভব পার্থক্য প্রয়োগ করলাম, সাপোজ ভি পরিমাণ প্রয়োগ করলাম, আর আগের থেকে সাপোজ ছিল ভিবি কিংবা অনেক স্মল বিও লেখে, তার মানে হবে এটা বিভব প্রাচীরের উচ্চতা কিন্তু সেই পরিমাণ কমে যাবে। অর্থাৎ ভি মানে একটা ইবি পরিমাণ শক্তি প্রদান করছি, তাহলে বিভব প্রাচীরের উচ্চতা কিন্তু আমরা দেখব যদি ভিবি ধরি সেই পরিমাণ কিন্তু কমে যাবে। তার মানে বিভব প্রাচীরের উচ্চতা কমে যাচ্ছে, তার মানে একটা অংশ, এই যে অ্যাপ্লাইড কিংবা সাপ্লাইড হওয়া বিভব পার্থক্যের একটা অংশ বিভব প্রাচীরের উচ্চতা হ্রাস করার জন্য একাংশ ব্যবহৃত হয়ে থাকে। এটা যখন তোমরা বিভব পার্থক্য বাড়াবে দেখবে কি না, এই বিভব প্রাচীরের উচ্চতা কি হবে না, সেটা শূন্য হয়ে যাবে। ওয়ান্স বিভব প্রাচীরের উচ্চতা যখন শূন্য হয়ে গেল, তারপরে আমরা ভোল্টেজটা এখান থেকে রেগুলেশন করে বাড়াতে থাকবো, ভোল্টেজ বাড়াবো, প্রবাহ মাত্রা পাবো। যত ভোল্টেজ বাড়াবো তত কিন্তু প্রবাহ মাত্রা বাড়তে থাকবে।
আর এই প্রবাহ মাত্রা সূচকীয় কিংবা এক্সপোনেনশিয়াল নিয়মে পরিবর্তিত হয়, সেটা আমি একটু পরে তোমাদের বলবো। যেহেতু এটা আমরা সম্মুখ বায়াসে যুক্ত করেছি, তাহলে ওই জন্য এর যে রোধ আর সেটা কিন্তু একটু কম হয়। সাধারণত সেই রোধের মান হয়ে থাকে কত না 10 ওহম থেকে 100 ওহম। জাস্ট মনে রাখার জন্য বললাম 10 ওহম থেকে 100 ওহম মতো হয়, কিন্তু রিভার্স বায়াসে কিন্তু উল্টো হবে। তাহলে আমরা কি দেখলাম, পরীক্ষাতে প্রশ্ন রয়েছে যে বিভব প্রাচীরের উচ্চতা কিংবা নিঃশেষিত অঞ্চলের উপর কি প্রভাব পড়ে সম্মুখ বায়াসে। না সম্মুখ বায়াসের ফলে এই নিঃশেষিত অঞ্চল পাতলা হয়ে যায়, যেটা দেখতে পাচ্ছ পাতলা হয়ে গেছে, কারণ প্লাসের সঙ্গে প্লাস মাইনাসের সঙ্গে মাইনাস করেছি, ওই জন্য বিভব প্রাচীরের উচ্চতাও হ্রাস পেয়ে গেছে। এইবার আমরা জানার চেষ্টা করব, তাহলে এখানে প্রবাহ মাত্রা যেটা পাচ্ছি, এটা আমি এখানে দেখালাম তোমাদের, সেই প্রবাহ মাত্রা যেটা এখানে যদি আমি আই বলি, এই প্রবাহ মাত্রার মান মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ থেকে অ্যাম্পিয়ার কয়েক অ্যাম্পিয়ার অবধি হতে পারে যত ভোল্টেজ বাড়ানো হবে, কিন্তু কোনো রকম ওহমের সূত্র মেনে চলে না, এগুলো অওহমীয় পরিবাহী, যেটা আমরা একটু পরে আবার আলোচনা করব। এইবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা সম্মুখ বায়াসের ক্ষেত্রে এটা দেখলাম, একই জিনিস আমরা বিপরীত বায়াসের ক্ষেত্রে যদি আলোচনা করি তখন কেমন হবে। সাপোজ আমরা বিপরীত বায়াসের জন্য আলোচনা করতে চাইছি, তাহলে বিপরীত বায়াসের জন্য আলোচনা করা অর্থাৎ পি হচ্ছে প্লাস, এখানে হোল হচ্ছে আমাদের মেজরিটি কিংবা সংখ্যাগুরু বাহ, আর এই ক্ষেত্রে হচ্ছে তোমরা জানো ইলেকট্রন হচ্ছে আমাদের সংখ্যাগুরু বাহ এন এর ক্ষেত্রে। তো প্লাসের সঙ্গে আমরা ব্যাটারির মাইনাস প্রান্ত এবং মাইনাসের সঙ্গে প্লাস প্রান্ত যুক্ত করলাম, এর ফলাফলটা কি হবে? না এর ফলাফলটা এরকম হবে, এই ক্ষেত্রে পি এর ক্ষেত্রে এই যে ছোট ছোট ডট আমি আঁকলাম, এগুলো হচ্ছে ইলেকট্রন, এগুলো হচ্ছে সংখ্যা লঘু বাহক পি অঞ্চলের ক্ষেত্রে। এরা কি করবে না, এরা এইদিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আবার এইদিকে হোল হচ্ছে সংখ্যা লঘু বাহক, তারা চাইবে এইদিকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এই ক্ষেত্রে প্রবাহের যে অভিমুখটা হবে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে এই বরাবর হবে। তোমরা বইতেও লক্ষ্য করে দেখতে পারো, প্রবাহের অভিমুখটা যেটা রয়েছে সেটা তোমরা নিজেরাও লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এন থেকে পি এর দিকে, যেটা আমি এখনই তোমাদের দেখালাম, এই দিকটা রয়েছে, যেটা আমি তীর চিহ্ন দিয়েও দেখালাম। এবারে যা যা আলোচনা আমরা এই ক্ষেত্রে করেছিলাম সেই আলোচনাটাকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে। যেরকম এইখানে নিঃশেষিত অঞ্চলের উপর কি প্রভাব পড়বে, কি নিঃশেষিত স্তরের বেদের উপর কি প্রভাব পড়বে, এবং এই বিভব যেটা রয়েছে তার উপরে কি প্রভাব পড়বে। না এই ক্ষেত্রে যেটা হবে, নিঃশেষিত স্তরের কথা যদি বলা হয় আর মেঘ প্রাচীরের কথা যদি বলা হয়, এটা যদি শূন্য বিভাগ রেখা হয়, তাহলে আগে যা ছিল, সাপোজ আগে ছিল এইটা, আগে ছিল সাপোজ এইটা, আর ডটেডটা হচ্ছে এখন, তাহলে যে পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করা হবে বিপরীত বায়াসে, সেই পরিমাণ কিন্তু বেড়ে যাবে বিভব প্রাচীরের উচ্চতা। তার মানে নিঃশেষিত অঞ্চল আরো প্রসারিত হলো কিংবা আরো চওড়া হলো। তার মানে এই ছবিটাকে আমি এভাবে বলতে পারি, যদি এটা হয় নিঃশেষিত স্তর আগে যেটা একটা পাতলা স্তর হয়ে গেছিল সম্মুখ বায়াস প্রয়োগ করার জন্য, সেইটা এখন চওড়া হয়ে এরকম হয়ে যাবে। তখন কিন্তু এটা হয়ে যাবে আমাদের কি না নিঃশেষিত অঞ্চল কিংবা স্তর, তখন এইটা হয়ে যাবে। তার মানে নিঃশেষিত স্তর কিংবা অঞ্চল কি হয়েছে না সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে কিংবা প্রসারিত হয়েছে চওড়ায়, কারণ বিপরীত বায়াস কিংবা যাকে আমরা রিভার্স বায়াস প্রয়োগ করেছি। তো এই ক্ষেত্রে প্রবাহ মাত্রার কিংবা কি রকম মান থাকবে না, এই ক্ষেত্রে যে প্রবাহ মাত্রার মান হয় সেটা হয় মাইক্রো অ্যাম্পিয়ার রিজিয়নে কিংবা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, সেটা জার্মেনিয়ামের ক্ষেত্রে, আর ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে হয় সিলিকনের ক্ষেত্রে। কেন হয় অত কম না, এই যে বিপরীত বায়াস দেওয়ার জন্য সংখ্যাগুরু বাহকের কিন্তু চলন কিংবা ব্যাপন সেরকম হয় না। তাহলে হয় কি, সংখ্যা লঘু বাহকের হয়, যারা সংখ্যায় কম, তো তাদের জন্য প্রবাহ মাত্রা কিন্তু কম হয়ে থাকে। এইবারে সংখ্যালঘু বাহক কিন্তু এই বিপরীত বায়াসের জন্য কোনো বাধাপ্রাপ্ত হয় না, বরং উভয় পক্ষে আকর্ষিত হয়ে এরা একটা প্রবাহ মাত্রা সৃষ্টি করে থাকে। এই প্রবাহ মাত্রা সাধারণত মাইক্রো অ্যাম্পিয়ার কিংবা ন্যানো অ্যাম্পিয়ার রিজিয়নে হয়ে থাকে।
তাহলে এই যে বিপরীত বায়াসে এই যে আমরা প্রবাহের কথা বলছি, অনেক ক্ষেত্রে এই প্রবাহটাকে শূন্য লেখা থাকে, কারণ এই প্রবাহের মানটা খুব কম হওয়ার জন্য এটাকে উপেক্ষা করা হয়, তাই আইডিয়াল এটাকে শূন্য বলা হয়। তো এই প্রবাহকে আমরা বলি কি না রিভার্স স্যাচুরেশন কারেন্ট, তার মানে বিপরীত। এইটাকে বলা হচ্ছে কি না বিপরীত, আমরা এটাকে সম্পৃক্ত প্রবাহ, এটাকেই বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এটাকে আইএস কিংবা আই0 দিয়ে প্রকাশ করা হয়। তোমরা বইতেও দেখতে পারো এটা রয়েছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই রিভার্স স্যাচুরেশন কারেন্ট কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ হচ্ছে শুধু সংখ্যালঘু বাহকের জন্য হয়, মান খুব কম হয়। whereas এই ক্ষেত্রে কিন্তু মিলিঅ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারের যে হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু খুব অল্প পরিমাণে প্রবাহ মাত্রা থাকে, যেটাকে আমরা চাইলে ক্যালকুলেশনে নেগলেক্ট করতে পারি, কিন্তু থাকে, সামান্য হলেও রয়েছে। অন্য কোনো প্রবাহ মাত্রা কিন্তু থাকছে না। এখানে যখন অনেকটা বেশি প্রবাহ মাত্রা, এই ক্ষেত্রে কিন্তু কম থাকছে। তোমরা বইতে দেখবে 921 পেজে এই আলোচনাটা করা রয়েছে, তো এটা তোমরা পড়বে। এরপর প্রশ্ন হচ্ছে, এই যে আমরা সম্মুখ বায়াস করলাম, বিপরীত বায়াস করলাম, এইটাকে যদি আমি এক কথায় কিংবা একটা ডায়াগ্রামের সাহায্যে বলতে চাই, তাহলে আমরা এইভাবে কিন্তু বলতে পারি। কিরকম না, ধরো এইটা একটা, আমি ডায়োড একে বলি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমরা যেটা বর্তনী চিহ্ন করেছি, তাহলে এটা ডায়োডের চিহ্ন, তোমরা জানো। তাহলে ডায়োডের চিহ্নতে আমি এটা পি সাইড, এটা এন সাইড, তাহলে প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস করলাম। তাহলে এই যে প্রবাহটা আমরা পেলাম, এটা কেন পেলাম না সম্মুখ বায়াসের জন্য আমরা পেয়েছি, মিলিঅ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার রিজনে হতে পারে। একই ভাবে যদি আমরা এটাকে বিপরীত বায়াসের জন্য যদি অঙ্কন করি, এরকম ভাবে যুক্ত করলাম সাপোজ, তাহলে এটা দেখতেই পাচ্ছ বিপরীত হয়ে গেছে, প্লাসের সঙ্গে মাইনাস এবং মাইনাসের সঙ্গে প্লাস। সো এই কেসে এই প্লাসের সঙ্গে প্লাস আর মাইনাসের সঙ্গে মাইনাস না করে প্লাসের সঙ্গে মাইনাস এবং মাইনাসের সঙ্গে প্লাস করছি, তো এই ক্ষেত্রে কিন্তু প্রবাহ যেটা সেটা কিন্তু শূন্য। কেন শূন্য? না রিভার্স বায়াসে থাকার জন্য। তো এইটা তোমাদের 922 পেজে রয়েছে। এটা কেন করেছি আমি না, এই ধর্মটা কিংবা এই বৈশিষ্ট্যটাই ডায়োডকে একমুখীকরণ কাজের জন্য ব্যবহার করা হয়। এই জন্য দেখবে আমরা ডায়োডকে ভালভ বলে থাকি। কেন বলে থাকি না, দেখো সম্মুখ বায়াসে প্রবাহ সর্বোচ্চ, তাহলে প্রবাহ সর্বোচ্চ মানে আর কি হবে মিনিমাম, কিংবা থিওরিটিক্যালি যদি আমরা বলি তাহলে আর হচ্ছে প্রায় জিরো, যেহেতু বেশিরভাগ প্রবাহ মাত্রাকে যেতে দিচ্ছে। আর যখন অপোজিট হচ্ছে তখন দেখা যাচ্ছে কিনা আই অ্যাপ্রক্সিমেটলি জিরো আর আর হচ্ছে ম্যাক্স, রোধ সর্বোচ্চ। তার মানে কি, যেরকম আমরা সুইচ অন করি অফ করি, এই দুটোই থাকে, একটা কারেন্টকে যেতে দেয় না, একটাতে কারেন্টকে যেতে দেয়। ভালভেও তাই, যেমন জলের ভালভ, একদিকে জলকে ভালভ যখন খুলে দেওয়া হয় জল যায়, ভালভটা লাগিয়ে দিলে জল আর যেতে পারে না, তবে একমুখী। এই জন্য এই নাম হচ্ছে ভালভ বলা হয়, যেহেতু একটা নির্দিষ্ট দিকেই এই কিন্তু বাধা কম দেয়, অন্যদিকে কিন্তু বিপরীত বায়াসে বাধা বেশি দেয়। এই জন্য ডায়োডকে আমরা একমুখী কারক হিসাবে কিংবা একমুখীকরণ প্রক্রিয়াতে সাহায্য নিই কিংবা ব্যবহার করে থাকি। তো এটাও একটা শর্ট প্রশ্ন মান মাসে মনে রাখবে, এটা কাজে লাগবে আমাদের। এইবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা রিসেন্টলি এইচএসএল ছিল, যে পিএইচ সংযোগের বৈশিষ্ট্য লেখচিত্র। অর্থাৎ আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে, এটাকে আমরা একটু ভালো করে পড়তে হবে। তাহলে পিএন সংযোগে বৈশিষ্ট্য লেখচিত্র কিংবা বৈশিষ্ট্য লেখ। তাহলে এটা ফরওয়ার্ড এবং রিভার্স দুই বায়াসের জন্য আমাদেরকে অঙ্কন করতে হবে। তাহলে আমি আগে অক্ষ মোটামুটি একটা এঁকে নিলাম। এইবারে স্বাভাবিকভাবে আমাদের এদিকে কি থাকবে বুঝতেই পারছো, বিভব পার্থক্য কিংবা বিভব প্রভেদ। এদিকেও থাকবে, কিন্তু এটা সম্মুখ, এটা বিপরীত বায়াস। তাই দেখবে বইতে দু রকমের কথা কিন্তু বলা আছে। তার মানে আমরা বলতে পারি এদিকে
বায়াস, আর এইদিকে হচ্ছে বিপরীত বায়াস। আর এইদিকে হচ্ছে প্রবাহ মাত্রা, এইদিকেও প্রবাহ মাত্রা। তো এইটা কারেন্ট, মানে প্রবাহ মাত্রা যাকে আমরা বলি কারেন্ট, ফ্লো অফ কারেন্ট, এটা হচ্ছে প্রবাহ মাত্রা। এবার লেখচিত্রটা আমাদের ছায়াপথে যেরকম রয়েছে আমার সেটা সঠিক মনে হয় না, স্পেশালি ফরওয়ার্ড বায়াসে যেরকম রয়েছে। তো আমার যেটা সঠিক মনে হয় সেটাই ড্র করব। সেটা হচ্ছে বিভব পার্থক্য আমরা বৃদ্ধি করব, আমরা আদর্শ ডায়োড ধরেছি, তাই কিন্তু প্রবাহ মাত্রাটা আমরা এইভাবে আঁকতে পারছি, ঠিক আছে। কিন্তু বাস্তব ডায়োডের ক্ষেত্রে যেটা হবে সেটা, এটা কিন্তু আদর্শ ডায়োড বলেই আমি আগে বলেছিলাম সূচকীয় নিয়ম মেনে চলে, তাই দেখো এটা সূচকীয় নিয়ম মেনে চলছে। I এর সঙ্গে V কিন্তু সমানুপাতিক হচ্ছে না, তাহলে এটা ওহমীয় পরিবাহী নয়, তাহলে হতো সরলরৈখিক, হতো সরলরৈখিক নয়, তাহলে সেই জন্য এটা হচ্ছে অওহমীয় পরিবাহী। তো প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কি না, কিছুটা পরে গিয়ে শুরু হবে এরকম। এইদিকে যদি আমি I বলি, তোমাদের মনে রাখা দরকার রয়েছে, মাথায় রাখা, একটু পরে শুরু হয়। এই ভোল্টেজটাকে আমরা বলি কাটিং কিংবা নি ভোল্টেজ, কিংবা বাংলায় একে আমরা বলি সূচনা বিভব। এর মান সাধারণত কিরকম হয় না, ধরো 0.2 ভোল্ট, 0.7 ভোল্ট, 0.3 ভোল্ট, এইরকম ভ্যালু, এটা কম ভ্যালু হয়ে থাকে। কিন্তু অতটা ভোল্টেজ না দিলে কিন্তু প্রবাহ মাত্রা চালু হবে। তার কারণ বুঝতেই পারছো, নিঃশেষিত অঞ্চল রয়েছে, বিভব প্রাচীর রয়েছে, তো বিভব প্রাচীরকে পেরোতে হবে, তাহলেই কিন্তু প্রবাহের জন্য বাহকগুলো অ্যাভেলেবল হবে। সেই জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজের পরেই কিন্তু প্র্যাকটিক্যালি চালু হয়। আর যেহেতু আদর্শ ডায়োড, এই জন্য আমরা এই ক্ষেত্রে কোনো কাটিং ভোল্টেজ কিংবা নি ভোল্টেজ কিংবা সূচনা বিভবের কথা বলছি না। তোমরা বইতেও দেখবে এরকম কিন্তু আঁকার সময় দেখবে এটা A পয়েন্ট থেকে শুরু করেছে। বইয়ের আপত্তি যেটা আমার রয়েছে সেটা নিচের দিকের এই রিজিয়নটা নিয়ে। তো এটা হচ্ছে সম্মুখ বায়াস। এটা হচ্ছে কি না, ভোল্টেজ বাড়াবো, স্বাভাবিকভাবে আমাদের যে বিভব প্রাচীর রয়েছে তার উচ্চতা কমে আসবে, উচ্চতা কমে গেল, তার ফলস্বরূপ বাহক বেড়ে গেল, কারেন্ট বেড়ে গেল। তো যত আমরা বিভব পার্থক্য বাড়াবো, একবার সেই বিভব প্রাচীরের উচ্চতা শূন্য হওয়ার পর তত কিন্তু জোরালো ভাবে প্রবাহ মাত্রা বাড়ছে। তবে এটা সূচকীয় নিয়ম মেনে চলছে। সকলেই বিবরণী বিজ্ঞানী সমীকরণ দিয়েছেন, সিলেবাসে নেই, তবু আমি বলে দেবো যে কোন ইকুয়েশন মেনে এটা চলে। বিপরীত বায়াসে কি হয় না, বিপরীত বায়াসে যেটা হয় না, এইরকম একটা রিজিয়ন পাওয়া যায়। এই যে কম প্রবাহ মাত্রা তোমরা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে বিপরীত সম্পৃক্ত প্রবাহ মাত্রা। এবারে এটা নরমাল একটা পিএন ডায়োডের জন্য এক্সপেক্টেড, এটা প্রবাহ মাত্রা কম, কারণ এখানে মাইক্রোঅ্যাম্পিয়ার, এটা স্বাভাবিকভাবে বুঝতে পারছো। এখানে যে আমরা প্রবাহ মাত্রাটা ড্র করব এটা মাইক্রোঅ্যাম্পিয়ারে, আর এইটা আমরা মিলি অ্যাম্পিয়ারে করি। কিছু ক্ষেত্রে বেশি যখন হয়ে যাবে তখন অ্যাম্পিয়ার সেটা হয়ে যাবে, আর এগুলো কিন্তু ভোল্টেই থাকে, ঠিক আছে। তো এইবারে যদি এরকমই করতে করতে যদি তোমরা বিভব পার্থক্য বাড়িয়ে দাও, অর্থাৎ আমি থার্ড কোয়াড্রেন্টের কথাটা বলছি আর কি, তাহলে এরকম আসছে ঠিকই। যদি একটা নির্দিষ্ট বিভব পার্থক্য কিংবা ভোল্টেজ যদি দেওয়া হয়, এটাকে আমরা ভঞ্জক ভোল্টেজ বলি, তখন কিন্তু সব বন্ধনগুলো ডায়োডের ভেঙে যাবে। তখন কিন্তু হঠাৎ করে প্রবাহ মাত্রা বহু গুণে বৃদ্ধি পেয়ে যাবে, ডায়োডটাকে নষ্ট করে দেবে, পুড়ে যাবে, যেটাকে আমরা জলদি ভাষায় বলি, কারণ বন্ধনগুলো ভেঙে যাওয়ার জন্য। তো এটা আমরা নেক্সট স্টেপ পরের ভিডিওতে আলোচনা করে নেব, যখন জেনারেল ডায়োড পড়বো, সেখানে বৈকল্য পড়ার সময় এটা আলোচনা করে নেব। তো আমি গ্রাফটা এই অবধি আনলাম, কিন্তু যখন এই ভঞ্জক ভোল্টেজটা পেয়ে যাবে তখন গ্রাফটা এরকম হয়ে যাবে। তো ওই জন্য দেখবে জেনারেল ডায়োডের গ্রাফে কিন্তু এরকম আঁকা থাকে, কিন্তু নরমাল পিএন ডায়োড যদি বলি আমরা, সাধারণ পিএন ডায়োড, আদর্শ ডায়োড, তাহলে এই গ্রাফটাই কিন্তু হবে। কিন্তু প্র্যাকটিক্যাল ডায়োড যদি হয় তখন বুঝতে পারছো এরকম হবে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। আর সিলিকনের জন্য আরো একটু পরে শুরু হবে, এটা আমি জার্মেনিয়ামের জন্য এটা আমি বলছি সিলিকনের জন্য, কারণ জার্মেনির জন্য এই কাটিং ভোল্টেজের মান খুব কম, 0.2 মতো, whereas সিলিকনের জন্য সেই মানটা একটু বেশি, আমাদের মোটামুটি যতটা আমার মনে পড়ছে 0.7 সম্ভবত মানটা ছিল। যাই হোক, ওই 0.2 থেকে 0.67 এরকম কিছু একটা মান ছিল আর কি। যাই হোক, আমি জার্মেনিয়ামটা ভালো করে মনে আছে, 0.2টা, সিলিকনটা আমার মনে নেই।
তো ওটা 0.7 ছিল কিংবা 0.3 এরকম কিছু একটা ছিল, আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো। তো এইটা হচ্ছে 0.2 মাথায় রাখবে। সিলিকনের ক্ষেত্রে আরো বেশি, তাহলে সিলিকনের ক্ষেত্রে আরো বেশি বিভব পার্থক্য প্রয়োগ করতে হচ্ছে বিভব প্রাচীরের উচ্চতাটা শূন্য করতে কিংবা নিঃশেষিত অঞ্চলে যে বেগটা কমানোর ক্ষেত্রে, যার পর আধান বাহকগুলো আমরা অ্যাভেলেবল পাবো কিসের জন্য? না, অ্যাভেলেবল পাবো পরিবহনের জন্য, তখন আমরা প্রবাহমাত্রা পাবো। তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা যে ইকুয়েশন মেনে চলে সেটা হচ্ছে এই ইকুয়েশন। তো এই ইকুয়েশনে পরিচিত সবগুলোই রয়েছে, শুধু একটা পরিচিত নেই, সেটা হচ্ছে ইটা। এই ইটার মান 1 হয় জার্মেনিয়ামের জন্য আর 2 হয় সিলিকনের জন্য। এটা বলা হয় আইডেন্টিটি ফ্যাক্টর। তো তোমাদের এখন সিলেবাস নেই, তো জাস্ট ইকুয়েশনটা জানলে হবে, না জানলেও হবে, মাঝে মাঝে টেস্ট পেপারে প্রশ্ন থাকলে বললাম। আর এই আইএস টাই হচ্ছে এই বিপরীত সম্পৃক্ত প্রবাহমাত্রা, অর্থাৎ রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই ইকুয়েশন এইটা গ্রাফটাকে সঠিকভাবে বোঝায়। তো এটা তোমরা মাথায় রাখবে। এবারে বইতে যেহেতু আলোচনা করেছে, এটাই তাহলে হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্ট লেখচিত্র বলা যেতে পারে কিংবা বৈশিষ্ট্য লেখও বলা যেতে পারে। তো বইতে বলেছে আলোচনা করতে এর বিশেষ কয়েকটি, মানে এই যে ধর্ম এই বৈশিষ্ট্য লেখচিত্রে, তো সবগুলো আলোচনা হয়ে গেছে একটা বাদে, তবু বলে দিই। এই ক্ষেত্রে আমরা যখন সম্মুখ বায়সের কথা বলবো, স্বাভাবিকভাবে আমরা সংখ্যাগুরু বাহকের, বুঝতেই পারছো, সংখ্যাগুরু বাহক যেটা রয়েছে তার জন্য প্রবাহমাত্রার কথা বলছি। আর বিপরীত বায়সের ক্ষেত্রে স্বাভাবিকভাবে সংখ্যালঘু বাহকের জন্য বলছি। তো তোমরা দেখবে পয়েন্ট 1 এ এই কথাটা বলা রয়েছে যে সংখ্যালঘু বাহকের জন্য বিপরীত বায়সে এক ধরনের প্রবাহমাত্রা আমরা লক্ষ্য করছি, এটাকে বলা হচ্ছে বিপরীত সম্পৃক্ত প্রবাহমাত্রা কিংবা আইএস কিংবা I0। পয়েন্ট নাম্বার 2, এই সম্পৃক্ত যে বিপরীত প্রবাহ রয়েছে সেটাকে নিষ্ক্রিয় করতে একটা সম্মুখ বায়স লাগছে, যেটা আমরা এইখানে দেখাইনি যেহেতু আমি আদর্শ ডায়োড ধরেছি, কিন্তু আমি বলেইছিলাম তোমাদের বাস্তব ডায়োডের ক্ষেত্রে গ্রাফটা যেটা আঁকা হবে সেটা একটু দূর থেকে আঁকা হবে, অর্থাৎ এরকম। ওই জন্য দেখবে তোমাদের বইতে গ্রাফটা এরকমই রয়েছে, কারণ তারা বাস্তব ডায়োড ধরে করেছে। তাহলে দেখো ও থেকে একটা রিজিয়ন থাকছে, অতটা ভোল্টেজ প্রয়োগ করতে হবে, তাহলে সেই বিপরীত কিংবা সংখ্যালঘু বাহকের জন্য যে প্রবাহ সেটাকে আমরা কিন্তু নেগলেক্ট কিংবা সেটাকে নিষ্ক্রিয় করতে পারবো। নেগলেক্ট ঠিক বলবো না, নিষ্ক্রিয় করতে পারবো। তাই একটা অংশ রয়েছে, যত সম্মুখ বায়স বাড়ানো হবে প্রবাহমাত্রা বাড়বে, সেটাও রয়েছে, আমরা আলোচনা করে নিয়েছি। আর এটা সরলরৈখিক নয়, তাই আমি বলেছিলাম এটা অমীয় পরিবাহী। তো স্বাভাবিকভাবে এখানে যদি রোধ বের করা হয়, রোধ দু রকমের বের করা হয়, একটা আরডিসি একটা আরএসি। তো আরডিসি হচ্ছে নরমাল ডায়োডের দুই প্রান্তের বিভব পার্থক্য আর কত প্রবাহমাত্রা তার মধ্যে দিয়ে যাচ্ছে, যেরকম ওহমের সূত্র আমরা করি। তো আরেকটা হচ্ছে এই dV/dI, এটা বলা হয় আর। তো এই যে আরএসি, এটাকে এইভাবেও পরিমাপ করা হয় ΔV/ΔI। একে আমরা বলি গতীয় রোধও বলে থাকি। তো দু রকমের রোধ পাবো। কিভাবে পাবো? না, ভিন্ন ভিন্ন অঞ্চলে তোমরা এখানে স্পর্শক টেনে ভিন্ন ভিন্ন অঞ্চলে তোমরা বের করতে পারো, শুধু স্ট্রেট রিজিয়ন দেখে মোটামুটি দিতে হবে। তো প্রত্যেক ক্ষেত্রে বুঝতে পারছো মান একটু ভ্যারি করবে, কারণ স্ট্রেট লাইন তো নয় যে প্রত্যেক ক্ষেত্রে নতিটা সেম হবে। যেহেতু স্ট্রেট লাইন যেহেতু নয়, তো নতিটা একটু প্রবণতা আলাদা হবে, সেখান থেকে মানও কিন্তু ডায়নামিক রেজিস্ট্যান্সের মানও কিন্তু আলাদা হবে। যেখানে এআরডিসি মান কিন্তু আলাদা হচ্ছে না, পার্টিকুলার ভোল্টেজের জন্য সেমই থাকছে। তো এইগুলো আলোচনা করতে বলেছে, আমরা এটা আলোচনা করলামও, তো এটা মাথায় রাখবে। আমরা এই ভিডিওতে এখানেই আলোচনা শেষ করছি। পরের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা হয়ে এসেছে, সেটা হচ্ছে ডায়োডকে আমরা একমুখীকরণে কেন ব্যবহার করি, সেটা আমরা জানলাম এই ভিডিওর মাধ্যমে, শুরুতেই বলেছি। তো সেটাকে অর্ধ তরঙ্গ এবং পূর্ণ তরঙ্গ একমুখীকরণে কি বর্তনী আর ইনপুটে কি আউটপুটে কি পাই সেটা আলোচনা করব আমরা নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।